যে নারী নির্যাতন হয়ে থাকে বিভিন্ন দেশে, সেখানে মিটুর অবস্থানটা কোথায়? মিটু কি কেবলই একটি বিশেষ শ্রেণীর অগ্রবর্তী শ্রেণীর মুভমেন্ট কিনা? মিটু কি নৈতিকভাবে ঠিকঠাক আছে কিনা, আইনগতভাবে ঠিকঠাক আছে কিনা? কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা যদি কেউ মৃত ব্যক্তি হয়ে থাকেন সেটা করা ঠিক কিনা, কারণ তিনি ডিফেন্ড করার জন্য হাজির নেই। এরকম নানা ধরনের প্রশ্ন এবং কনফিউশন আমরা দেখতে পাচ্ছি। ফলে এই আলোচনাগুলো খুব জরুরি যে আমাদের তাহলে মিটুর মানে ইয়েটা কি, উদ্দেশ্য কি, তারা কি চান, হ্যাঁ তারা কি এই সব লোকদের শাস্তি চান, জেলে পাঠাতে চান, এই ধরনের প্রশ্ন উঠছে। আমার দৃষ্টিতে মিটু মুভমেন্টটা প্রথমত মানে যে আইনগত দিকটি বা বিচার শাস্তি এই দিকটি অবশ্যই আছে, কিন্তু এটা প্রধান বিষয় নয়। প্রধান বিষয় হলো এক ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক জায়গায় অ্যাড্রেস করা। এবং আমাদের মুক্তা বলেছেন যে আমাদের আইনের জায়গায় আমরা যথেষ্ট শক্তিশালী আছি, মানে আইনগুলো সেভাবে প্রণীত হয়েছে, কিন্তু নারী নির্যাতন তো কমছে না। বাড়ছে কিনা জানি না, কিন্তু একেবারেই কমছে না। তাহলে সমস্যাটা কোথায়? এত বড় আইনি সহায়তা আছে তবুও কেন কিছু হচ্ছে না? মূল সমস্যাটা হলো সামাজিক জায়গায়, সাংস্কৃতিক জায়গায় এবং সমাজে এবং সংস্কৃতিতে জেঁকে থাকা বা প্রাধান্য বিস্তার করে থাকা পিতৃতান্ত্রিক মূল্যবোধ, পিতৃতান্ত্রিক মতাদর্শ। সেটা যেমন পুরুষদের মধ্যে আছে, তেমনি নারীদের মধ্যেও অনেকের মধ্যেই এই বিষয়টা বিরাজ করে। ফলে আমরা সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যার কারণেই মূলত আইনি সহায়তা থাকার পরও আসলে পরিবর্তন আসছে না। এখন মিটু যদিও একটা মধ্যবিত্ত শ্রেণী কিংবা অগ্রবর্তী মানুষগুলো, তারা সমস্ত সমস্ত পিছুটান ফেলে এবং ঝুঁকি নিয়ে তারা তাদের কথাগুলো বলছেন। যদিও এটাকে আমরা বলতে পারি যে এরকম বহু নির্যাতন তো সারাক্ষণই প্রান্তিক পর্যায়ে হচ্ছে, সেটার সঙ্গে এটার সম্পর্ক কি, সেই প্রশ্ন রেখেও বলতে পারি যে মিটু আমাদের এই মুভমেন্টটা আমাদের খুবই দীর্ঘদিনের যে নারী অধিকারের যে আন্দোলন, নির্যাতন বিরোধী আন্দোলন, সেই জায়গায় আমি মনে করি যে একটা যদি এই আন্দোলনটা আরো একটু বেগবান হয়, আমি মনে করি যে এটা একটা দারুণ ভূমিকা রাখবে। কারণ আমাদের যে মূল সমস্যা সেটা হলো সামাজিক সাংস্কৃতিক সীমাবদ্ধতা বা ব্যর্থতা, সেই জায়গাতেই মূলত এই আন্দোলনটি অ্যাড্রেস করে। আমরা মানে এটা খুবই মানে দারুণ ব্যাপার যে ভিকটিম প্রকাশ্যে বলছেন যে আমার বিরুদ্ধে এটা করা হয়েছে, পুরনো হলেও বলছেন। কারণ এতদিন আমরা শুধু আমাদের সমাজে যে পরিস্থিতি বিরাজ করে তাতে ভিকটিম এই ধরনের নির্যাতনের ঘটনায়, নারী নির্যাতনের ঘটনায় ভিকটিমকেই মানে লজ্জা বয়ে নিয়ে বেড়াতে হয়। আমরা এমন পরিস্থিতি তৈরি করে রেখেছি, ভিকটিমকেই অপরাধী ভাব করে বেড়াতে হয় এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত যিনি অপরাধী, যিনি একটি কাজ করেছেন, তিনি এই সুযোগে অনেক একই ধরনের কাজ করতে থাকেন। এবং আমাদের এই চিত্রটাও আমাদের সামনে উঠে আসছে যে সামাজিকভাবে জাতীয়ভাবে পরিচিত শ্রদ্ধেয় বিখ্যাত অনেক মানুষের যে এইরকম একটি অন্ধকার দিক থাকতে পারে, সেই জিনিসটাও আমরা নতুন করে জানছি। এবং ব্যাপারটা একেবারে আলাদা করে হচ্ছে না। আমেরিকাতেও যেভাবে শুরু হয়েছে আমাদের দেশেও প্রায় সেরকমই হচ্ছে। মানে এই যারা অভিযোগটা করছেন সমস্ত কিছুটা এড়িয়ে বা ঝেড়ে ফেলে, তারা নিঃসন্দেহে মিটুর মূল এসেন্সটা তারা এটা বুঝতে পেরেছেন। নইলে আমেরিকাতেও যেরকম, ভারতেও যেরকম, বাংলাদেশেও প্রায় সেরকম একটা পরিস্থিতি বা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে আমি তো পুরুষ, আমার পক্ষে সেই যাতনা এবং সেই গ্লানি এবং সেই অপমানের ঘটনাটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ আমার প্রজাতির মানুষই সেই অপমানের ঘটনাগুলো ঘটিয়ে থাকেন। কিন্তু আমি বড়জোর সেটা অনুভব করার চেষ্টা করতে পারি। এবং সেই জায়গায় আমি দেখছি যে অনেক অদ্ভুত ব্যাপার, এই ধরনের ঘটনার কারণেই তার পেশা, তার সামনের জীবনের ক্যারিয়ার, এগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আমরা কেস বাই কেস দেখতে পারি যে ভারতে
সম্ভবত তার নাম তনুশ্রী দত্ত। হ্যাঁ, তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করছিলেন তখন। তার ক্যারিয়ারটা তিনি ওই ঘটনার কারণে বন্ধ করতে বাধ্য হয়েছেন। এরকম আমরা জাহাঙ্গীরনগরের যে ঘটনাটি, সেখানেও তিনি ওই ইউনিভার্সিটি ছাড়তে বাধ্য হয়েছেন। আরেকজন শিক্ষক জাহাঙ্গীরনগরের নাসরিন লাবণী, তিনি বিভাগ চেঞ্জ করতে বাধ্য হয়েছেন এবং সেই চেঞ্জ করতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, তার লেখা আমরা খুঁজে পেয়েছি। এখানে যে দুজন কথা বললেন, তাদেরও তাদের যে প্যাশন বা পেশা, সেই জায়গাতেও তারা বাধাগ্রস্ত হয়েছেন। তা মুক্তা বললেন যে তিনি আবৃত্তি শিল্পী হিসেবে হয়তো তিনি আরো বেশি প্রতিষ্ঠিত হতে পারতেন, যেটা তার প্যাশন। তো এই ব্যাপারগুলো তো শুধু একটা ব্যক্তিগত নির্যাতন অপমানের ব্যাপারও থাকছে না, তার পেশার উপরে এটা ভীষণভাবে, তার সামাজিক অস্তিত্ব, মনস্তাত্ত্বিক অস্তিত্ব ভীষণভাবে গভীরভাবে প্রভাব ফেলছে। ফলে এই জায়গায় আমরা যারা এখানে পুরুষরা যুক্ত হচ্ছি বা সমর্থন দিচ্ছি, যে সমর্থন ছাড়া আসলে আন্দোলন, এই সমর্থন লাগবে, প্রয়োজনীয়, আমরা যখন সেটা অনুভব করছি, সেই সমর্থন দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি, আমরা মানে ফিজিক্যালি চলে আসার চেষ্টা করছি। এখন যে জায়গায় আমি কথা বলে শেষ করতে চাই, সেটা হলো যে এটা একটা পাওয়ার রিলেশন বা ক্ষমতা সম্পর্ক। এই যে নারীর উপরে যে নির্যাতনগুলো হয়, কিংবা ইভেন ছোট ছেলে শিশুর উপরে যে নির্যাতন হতে পারে, এটা ক্ষমতা সম্পর্ক। একজন অধিক ক্ষমতাধর তার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য সে তার সম্পর্কটাকে, ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছে। এখন এই জায়গায় কিন্তু আমাদের আঘাত করতে হবে এবং এই জন্যে আমাদের নিজেদের কথা যেমন বলতে হবে, তেমনি আইনগত এবং সামাজিক সাংস্কৃতিক অন্যান্য কি চাপ প্রয়োগ করা যায় সেই দিকেও খেয়াল করতে হবে। আমরা দেখি যে আমেরিকায় যেটা মুভমেন্টটা জোরদারভাবে শুরু হয়েছিল এবং সেখানে অনেক কিছু পরিবর্তন কিন্তু আসছে। যেমন ধরা যাক, ইউএস কংগ্রেসে মি টু বিল উত্থাপিত হয়েছে। তারপরে তাদের কর্মস্থলের পরিবেশ উন্নত করার জন্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে পলিসিগুলো যাদের আছে, তারা সেটাকে রিভাইজ করছেন, যাদের নেই তারা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। তা আমাদের দেশেও সেই কাজগুলো করতে হবে, আমাদের দেশেও সেই পদক্ষেপগুলো নিতে হবে। তা না হলে এই আন্দোলনের যে চূড়ান্ত ফলাফল, সেটা আমরা যেটা আশা করি সেটা অর্জন করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যারা এটার সঙ্গে যুক্ত হয়েছেন, আরো যারা যুক্ত হবেন বলে আমরা আশা করছি বা দেখা যাচ্ছে, সম্ভাবনা তৈরি হয়েছে, তাদেরকে কিন্তু মানে আরো একটু ম্যাচুরিটির সঙ্গে, আরো একটু বুদ্ধিমত্তার সঙ্গে জিনিসগুলো মোকাবেলা করতে হবে। যারা অভিযোগ আনবেন এবং যারা সমর্থন দেবেন, তাদের সবাইকেই, যাতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের লক্ষণ দেখা যাচ্ছে যে আন্দোলনটাকে ভিন্ন খাতে, ভিন্ন উদ্দেশ্যে বা ছিদ্র বের করার জন্য নানা ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে। এটা কেবল যাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মানে পাওয়ার রিলেশনের মধ্যে থাকা অন্যান্য মানুষগুলো এরকম করছে না, আসলে সমাজের তারা যেমন করছে, তেমনি সমাজের মধ্যে যে পিতৃতন্ত্র, মানে কি বলবো, যে অর্গানিক্যালি ভেতরে আছে, যার কোনো মানে যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে সম্পর্ক নেই, এমন দূরবর্তী একজন লোকও কিন্তু এই আন্দোলনে নানান ধরনের ছিদ্র অন্বেষণের চেষ্টা করছেন। এটা তার নিজের স্বার্থ হাসিল হবে কিনা জানি না, কিন্তু তার মধ্যে ভেতরে যে পিতৃতন্ত্র বাস করে, সেটা থেকেই তারা এটা করেন। কারণ এই যে মুখ ফুটে বলা, মানে কি বলবো, মানে মাথা উঁচু করে বলা, এই ব্যাপারটাই আমাদের দেশে কখনো ঘটেনি। ফলে এই আন্দোলনটা একটা অভূতপূর্ব আন্দোলন, সেটা বিদেশ থেকে আসুক আর ভেতর থেকে হোক, ডাজন্ট ম্যাটার, এটার একটা ভালো ফলাফল সমাজে পড়তে যাচ্ছে বলে আমি মনে করি। আমাদের অনেক চেনা মানুষ, অনেক গুরুত্বপূর্ণ মানুষ, তারা হয়তো আশঙ্কায় আছেন তার বিরুদ্ধে কখনো আবার কোনো অভিযোগ উত্থাপিত হয়, কিন্তু আমার